ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ল্যাব। স্মার্ট ইংলিশ ল্যাবে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব ইম্পর্টেন্ট এরর কারেকশানের দ্বিতীয় পার্টে 21 থেকে 40টি কোশ্চেন আমরা আজকে প্র্যাকটিস করব। সেখান থেকে যে ইম্পর্টেন্ট রুলসগুলো হবে সেগুলো কিন্তু আমি ডিটেলসে বোঝাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওতে দেখবে, স্কিপ করে যাবে না, তারা কিন্তু শিখতে পারবে না। চলো আমরা দেখে নিই আজকের প্রথম কোশ্চেন। এ কিউরিয়াস অ্যাসর্টমেন্ট অফ গুডস ওয়ার টু বি সিন ইন দ্য শপ। দেখো, এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, সেখানে যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু বাংলা মানে যে সবসময় আমি জানতে পারবো তা কিন্তু নয়, অর্থাৎ মানে না জেনে আমাদেরকে ঠিক করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে কতগুলো জিনিস শেখাচ্ছি। আগের ভিডিওতে আমি দেখিয়েছি, এই ভিডিওতেও আমি দেখাবো। সেই পয়েন্টগুলো কিন্তু মাথায় মনে রাখতে হবে। প্রথমে এই বাক্যে আমরা দেখবো যে কোথায় ভার্ব আছে। প্রথম ভার্ব কোনটা আছে? ওয়ার। তো অ্যামিজার ওয়াজার থাকা মানে সেই পার্টে সেটা কিন্তু ভার্বের ঘর শুরু হয়। তো এইটা যদি ভার্বের ঘর শুরু হয় তাহলে আমাদের এইটা হচ্ছে পুরোটাই, এই যে সেকশন দেখতে পাচ্ছ, এই কিউরিয়াস অ্যাসর্টমেন্ট অফ গুডস, এটা কিন্তু পুরোটাই কিন্তু এটা সাবজেক্টের ঘর। তো সাবজেক্টের ঘরে যদি কখনো অফ বা উইথ থাকে, সাবজেক্টের ঘরে অফ বা উইথ থাকলে সেই অফ বা উইথের আগে যে থাকে, যে থাকবে, সে যে নাউন থাকবে বা প্রোনাউন থাকবে, সেই হচ্ছে মেইন সাবজেক্ট হবে। ঠিক আছে, এটা কিন্তু সাবজেক্টের ঘর। এখানে কিন্তু গুডস কিন্তু মেইন সাবজেক্ট নয়। এখানে কে সাবজেক্ট? না, অফের আগে দেখতে পাচ্ছি এ কিউরিয়াস অ্যাসর্টমেন্ট আছে, এটা হচ্ছে মেইন সাবজেক্ট। এই মেইন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সে সিঙ্গুলার ভাব নেবে, যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভাব নেবে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ কিউরিয়াস অ্যাসর্টমেন্ট, এই কথাটা শুরুতে কি আছে? এ দিয়ে আছে, তাহলে এটা সিঙ্গুলার রূপে আছে। সিঙ্গুলার রূপে থাকলে তাহলে কিন্তু ভাবটা কিন্তু কী হবে? সিঙ্গুলার হবে। অর্থাৎ এখানে যে ওয়ার ভাবটা দেওয়া আছে সেটা কিন্তু গুডসকে দেখে বসানো আছে। তো এখানে কী করতে হবে? ওয়ারের জায়গায় করতে আমাদের কী করতে হবে? না, ওয়াশ করতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু এখানে অ্যামিজার করবো না, কারণ এটা পাস্ট টেন্সে দেওয়া আছে, পাস্ট টেন্সের মধ্যে আমাদের পরিবর্তন করব। কিন্তু যেহেতু আমাদের এখানে এরর কারেকশন, তাই আমরা বি পার্টটাকে আমাদের অ্যান্সার নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে সাবজেক্টটাকে, অ্যাকচুয়াল সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হয়। এর পরেরটা আমরা দেখে নিই। আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াই শি ওয়াজ অ্যাংরি আপন মি। হোয়াই শি ওয়াজ অ্যাংরি আপন মি। দেখো এখানে যে বিষয়টা, সেটা দেখি যে ডাব্লিউএসের পরে একটা কথা আছে, হোয়াই দিয়ে শুরু করে যে বাক্যটা আছে অ্যাংরি, অ্যাংরি কথাটা আছে। তাহলে অ্যাংরি মানে কি? রাগ। অ্যাংরি মানে কি? রাগ। ঠিক আছে, শি ওয়াজ অ্যাংরি মানে কি? সে রেগে গেছিলো, আমার উপর রেগে গেছিলো। তো আপন মানে উপরে, সেই সেন্সে কিন্তু অনেকে কিন্তু অর্থ ক্যারি করতে পারে, হ্যাঁ আমার উপরে রেগে গেছে, আপনই হবে বা অন হবে। বাট এটা মনে রাখবে যে যখন কোনো রাগ থাকবে বা বিরক্তি থাকবে, সেক্ষেত্রে যদি ব্যক্তির কথা উল্লেখ থাকে পরে, সেক্ষেত্রে কিন্তু তার প্রিপোজিশন কিন্তু সবসময় কী হবে? উইথ হবে। কী হবে? উইথ হবে। এটা মনে রাখবে। কোনো রাগের কোনো শব্দ বা কোনো বিরক্তি শব্দ, যেমন হচ্ছে অ্যাংরি, ডিসপ্লেসড বা ভেক্স, এই যে শব্দগুলো থাকবে, তো সেখানে তাদের পর যদি কোনো ব্যক্তির প্রোনাউন বা নাউন উল্লেখ থাকে, যেমন করে আমরা দেখতে পাচ্ছি এখানে মি আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনের জায়গায় কিন্তু এখানে সঠিক অ্যান্সারটা হবে অ্যাংরি উইথ মি। এখন তোমরা কিন্তু এইটাও মনে রাখবে যে প্রিপোজিশন থাকলে, অর্থাৎ আপন বসুক বা উইথ বসুক, আমাদের এখানে অ্যান্সারটা কি? সি দাগ, যদিও আপন বসুক বা উইথ বসুক, এরা প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে যদি কোনো প্রোনাউন বসে, তাহলে সেই প্রোনাউনটা কিন্তু সবসময় অবজেক্টিভ রূপে হবে। ঠিক আছে, অবজেক্টিভ রূপে হবে। তো মি কিন্তু এখানে সেই জন্য কিন্তু এটা অবজেক্টিভ রূপে আছে। এটা দেখে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই যে এখানে ভুল আছে। ঠিক আছে, অবজেক্টিভ রূপেই কিন্তু থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অ্যাংরির পরে বা ডিসপ্লিসডের পরে বা ভেক্সের পরে কী হবে? ব্যক্তি থাকলে উইথ, আর ব্যক্তি না থাকলে, ব্যক্তির কোনো বিহেভিয়ার বা এরকম কোনো কাজ বোঝালে সেক্ষেত্রে কী বসবে? অ্যাড বসবে। পরেরটা আমরা দেখে নিই। হি ইজ ওয়ান অফ দোজ বয়েজ হু ইজ মোস্ট রেগুলার ইন দ্য ক্লাস। যখনই হু থাকবে বাক্যে, যখনই দেখবে হু বসে আছে, সে একটা বাক্য সাবজেক্ট দিয়ে শুরু হয়ে গেছে বা হু দিয়ে একটা বাক্য করা আছে, সেখানে যখনই হু থাকবে সেখানে একটা নিয়ম সবসময় মনে রাখবে, হু তখনই বাক্যে বসবে যদি তার আগে কোনো নাউন বা প্রোনাউন থাকে। ঠিক তার আগে একটা নাউন বা প্রোনাউন থাকলে হুটা বসছে। হুর সাথে আরও দুটো শব্দ মনে রাখবে, হু হুইচ আর দ্যাট। হু হুইচ আর দ্যাট, এটা কিন্তু মনে রাখবে। এবার নিয়মটা কি? হু হুইচ দ্যাট যখন বাক্যে থাকবে, তখন হু হুইচ দ্যাটের পূর্বে, ঠিক পূর্বে যে সাবজেক্টটা থাকবে তাকে দেখে হুর পরে ভাবটা বসবে। তারপরে তাকে দেখে কিন্তু হুর পরে ভাবটা বসবে। এখন হুর আগে এখানে কে আছে? হুর আগে আছে বয়েজ আছে। তো আমরা দেখতে পাচ্ছি হুর আগে কে আছে? বয়েজ। তো বয়েজটা কী রূপে আছে? না, প্লুরাল রূপে, একের বেশি বালক, তাই তো? তাহলে সেটা হলে তাহলে হুর পরে যে ভাবটা বসবে সেটা কিন্তু এই বয়েজকে দেখেই বসবে। হু হচ্ছে বয়েজের
মানে বয়স হচ্ছে হুর অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী পদ। তো এখানে হুর অ্যান্টিসিডেন্টটা কি বয়স, এই বয়সটাকে দেখেই কিন্তু আমরা এখানে ভাবটা চেঞ্জ করে ইসের জায়গায় কী করবো না আর করব। এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষায় কিন্তু একটা খুব কমন দেয়, সেই কমনটা কি আই ড্যাশ হু ড্যাশ ইউর ফ্রেন্ড। এখানে হুর পরে কী থাকে, ইজ বসাতে হয় বা ওয়াজ বসাতে হয়, যখন পরীক্ষায় দিতে পারে। তো আমরা কী করবো, এখানে হুর পরে কিন্তু এখানে অ্যাম করব। কেন অ্যাম করব, কারণ হুর আগে কে বসে আছে, আই বসে আছে, অর্থাৎ এই পার্সনটা যে হবে, কে থাকবে এটা পরীক্ষায় নির্দেশ করবে। আমি তো বলতে পারি না বা তুমি বলতে পারো না, যে থাকুক না কেন তাকে দেখে হুর পরে ভাবটা বসবে, সে যা ভার্ব নেয় সেই ভাবটা বসবে, হুর পরে কিন্তু ইজ বসে না। হু হচ্ছে সার্বজনীন একটা ডাব্লিউইস, সে সবার সাথে বসতে পারে, সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, সে ভাবটা কিন্তু বুঝতে হবে তার আগে যে আছে তাকে দেখে। পরেরটা দেখে নিই আমরা, কুড ইউ লেন্ড মি ইউর পেন টু রাইট। দেখবে যখনই এরকম শেষ ভার্ব যদি টু রাইট দিয়ে শেষ হয়, ঠিক আছে, টু রাইট দিয়ে যদি কোনো ভার্ব শেষ হয়, সঙ্গে সঙ্গে মনে করবে সেই রাইটের পরে একটা প্রিপোজিশন বসাতে হবে, সেটা হচ্ছে উইথ। টু রাইট দিয়ে কোনো বাক্য যদি শেষ হয় তারপরে একটা প্রিপোজিশন সবসময় বসে, সেটা হচ্ছে উইথ। এটা পুরো মুখস্থ করবে, এটা মনে রাখবে। এটা কিন্তু আমরা কিন্তু এখানে বিভিন্ন কিন্তু যে কোশ্চেন হয় সেখানে কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশন দেখতে পাই, এটা কিন্তু মনে রাখবে। পরেরটা আমরা দেখে নেব, কাম অ্যান্ড সিট ডাউন ফর এ হোয়াইল অশোক, ইউ আর ডিগিং সিন্স লাঞ্চ টাইম। তো দেখতে পাচ্ছি এখানে কি আছে, এখানে কি আছে, সিন্স কথাটা আছে। সিন্স মানে কি, সিন্স মানে আমরা শিখেছি আগের ভিডিওতে। যদি তোমরা এই বিষয়ে যদি তোমাদের সমস্যা থাকে তাহলে আগে যে ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে, পার্ট 1 ভিডিওতে দেখে নেবে, সেখানে 1 থেকে 20টা নিয়ম লেখা আছে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নেবে। আমরা টোটাল 100টা নিয়ম কভার করব। যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু 100 নিয়ম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সিন্স আর ফরের নিয়মটা কি, সিন্স আর ফরের পরে যদি কোনো সময় উল্লেখ থাকে, কোনো সময় যদি উল্লেখ থাকে, এখানে লাঞ্চ টাইম একটা সময় উল্লেখ আছে, তাহলে সেই বাক্যে আমরা কী করতে হবে, হ্যাভ বিন বা হ্যাজ বিনের ব্যবহার করতে হবে। কী করতে হবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা ব্যবহার করতে হবে। তো আমরা এখানে কী করব, হ্যাভ বিন বা হ্যাজ সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হবে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউ আর আছে, তাহলে এখানে কী করতে হবে, এই অংশে আমাদের তাহলে ভুল হবে। কোন পার্টে তাহলে ভুল না, বি পার্টে ভুল। ওকে, তাহলে বি পার্টে যদি ভুল হয় তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কী হবে, ইউ হ্যাভ বিন ডিগিং। ওকে, এবার আমরা পরের প্রশ্ন দেখে নেব, হোয়েন হি পার্টেড হিজ সিস্টার অ্যাট লন্ডন এয়ারপোর্ট দেয়ার ওয়ার টিয়ার্স ইন হিজ আইস। দেখো এখানে এটা এই ধরনের কোশ্চেনে একটা সেন্টেন্স আছে, সেটা কি পার্টেড উইথ, এটা মনে রাখবে। এই পার্টেড উইথ মানে হচ্ছে সে তার বোনের কাছ থেকে সে পৃথক হয়ে গেছিলো, সেপারেট হয়ে গেছিলো। দেখো এই পার্টেড উইথের নিয়ে একটা নিয়ম আছে, সেটা কি, যদি সাবজেক্টের কোনো ব্যক্তি হয়, ব্যক্তি যদি কোনো ব্যক্তির সাথে, বাট এটাও একটা ব্যক্তি মনে করো, এই ব্যক্তির সাথে যদি সে সম্পর্ক আলাদা হয়ে যায়, মানে সম্পর্ক ত্যাগ করে বা সেখান থেকে যদি বিচ্ছিন্ন হয়, এরকম কোনো সিচুয়েশন হয়, একটা পার্ট কথা আছে, পার্ট কথাটা বসে আছে, তখন কিন্তু একটা জিনিস মনে রাখবে, ব্যক্তির সাথে ব্যক্তির ক্ষেত্রে শুধু পার্ট বসে, কোনো প্রিপোজিশন বসবে না। এখানে ব্যক্তির সাথে ব্যক্তি আছে, হির সাথে হিজ সিস্টার, দুজনে ব্যক্তি, সুতরাং এখানে পার্টের পরে কিন্তু কখনো উইথ বসবে না, শুধু পার্ট বসবে। তাহলে পার্টের পরে উইথ কখন বসবে, যদি ব্যক্তির সাথে কোনো বস্তু থাকে, ঠিক আছে। এখানে যদি কোনো বস্তু, এই হিজ সিস্টার জায়গায় যদি কোনো বস্তু থাকতো তাহলে কিন্তু পার্টেড উইথ থিং, অর্থাৎ কোনো থিংস বোঝালে, অর্থাৎ কোনো জিনিস থাকলে, THING বা কোনো বস্তুর নাম থাকলে, সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের পার্টেড উইথ করতে হবে, ঠিক আছে। তোমরা কিন্তু এটা কিন্তু লিখে রাখবে যে পার্টের পরে, পার্ট শব্দটা পর উইথ বসে না যদি সেখানে কোনো ব্যক্তি থাকে, আর উইথ বসবে যদি সেখানে কোনো বস্তু থাকে বা বস্তুর কোনো নাম থাকে বা থিং কথা থাকে, এরকম থাকলে পার্টেড উইথ বসবে। আশা করি বুঝতে পেরেছো। এই নিয়মটা কিন্তু পুরো খাতায় কিন্তু লিখে রাখবে এবং মুখস্থ করবে। এইগুলো ডাইরেক্ট এভাবেই কোশ্চেন দেয়। তারপর দেখো লেখা আছে, লেট আস পাস অ্যাওয়ে আওয়ার টাইম ইন দ্য ক্যান্টিন। দেখো পাস অ্যাওয়ে মানে কি, পাস অ্যাওয়ে মানে কিন্তু মারা যাওয়া, ঠিক আছে। পাস অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া, এটা DIE। তো আমরা তো আমাদের সময়টা ক্যান্টিনে আমরা পাস করতে চাই, অতিবাহিত করতে চাই, সেক্ষেত্রে শুধু পাস বসে। অর্থাৎ এখানে আমরা জানবো যে সময় ব্যয় করা বলছিলে কী হবে, শুধু পাস হবে। পাসের জায়গায় আমরা কী করতে পারি, স্পেন্ড করতে পারি, স্পেন্ড টাইম, ঠিক আছে, SPEND এটা বলতে পারি। কিন্তু পাসের পরে কিন্তু অ্যাওয়ে বসানো মানে কি, সেটা একটা ফ্রেজাল ভার্ব এবং সেটা কিন্তু মৃত্যু বা ডাইকে নির্দেশ করে, অর্থাৎ মারা যাওয়াকে নির্দেশ করে। সুতরাং এখানে কিন্তু আমাদের এ পার্টে ভুল আছে, ঠিক আছে, এ পার্টে ভুল আছে, এবং আগেরটা 26 দাগে কিন্তু এ পার্টে ভুল ছিল, কারণ এখানে পার্টের পরে উইথ বসবে না।
28 দেখ, নান অফ দ্য টু বয়েজ ইজ টেকিং ইন্টারেস্ট। নান অফ দ্য টু বয়েজ, দেখো নান, নাইদার, আইদার একদম মুখস্থ করবে। নান, নাইদার, আইদার আর এনি, এই চারটে একদম মুখস্থ করে রাখবে। বসানোর স্টাইলটা কি সেটা এবার আমরা দেখে নিই। সেটা কি, নান যখন বাক্যে বসে, নান যখন বাক্যে বসে সেখানে দেখতে হবে নানের পরে টু কথা উল্লেখ আছে কিনা। TWO এটা যদি উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে সেখানে নান বসবে না। সেখানে কে বসবে, তাহলে নানের সিঙ্গুলার ফর্ম কি, নিদার, এটা কিন্তু বসবে। ঠিক আছে, NEITHER, অর্থাৎ TWO উল্লেখ থাকলে, সংখ্যাটাও যদি উল্লেখ থাকে সেখানে নিদার বসবে। বা সংখ্যা টাইপের যদি কোনো সেন্স থাকে, বোধ কথা যদি থাকে, সেটাও কি দুজনকে নির্দেশ করে, সেখানেও কিন্তু আমাদের নিদার কথা কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে নানের পরে কিন্তু আমরা টু থাকলে আমরা কি করব, নিদার করব। আর নিদার যদি এখানে নানের জায়গায় যদি এখানে নিদার থাকে তাহলে দেখব যে সেখানে টু আছে না টুর বেশি আছে, অর্থাৎ 2 থাকলে হচ্ছে নিদার হবে, 2 প্লাস হলে নান হবে। এটা মনে রাখবে, 2-এর বেশি সংখ্যা হোক বা কিছু যদি 2 উল্লেখ না থাকে তাও কিন্তু সেটা নান হবে। ঠিক আছে, তাহলে এখানে কোন অংশ তাহলে ভুল হলো, এখানে তাহলে আমাদের এই অংশে ভুল হলো, অর্থাৎ এখানে নান অফ হবে না, এখানে আমার নাইদার অফ হবে। দেখো 29 দাগে যে নিয়মটা আছে সেটা আমরা দেখে নেব। নানের সাথে এটা কিন্তু কো রিলেটেড। নিদার অফ, নিদার অফ শুরু আছে, তাহলে কী করবো আমরা দেখবো সেখানে কত লেখা আছে, এখানে কত লেখা আছে, 3 লেখা আছে, তাহলে এখানে 2 লেখা থাকলে নিদার হতো। ঠিক আছে, এটা থাকলে এটা হতো, অর্থাৎ আমরা কিন্তু এটা দেখে এটা চেঞ্জ করব, নানকে দেখে কিন্তু 2 চেঞ্জ করব না। এটা কিন্তু সবসময় মনে রাখবে যে এগুলো তো একটা প্রোনাউন বা এটা এক ধরনের অ্যাডজেক্টিভ মতো কাজ করে। এখানে প্রোনাউন রূপে আছে, কারণ এদের পরে যদি অফ থাকে তাহলে প্রোনাউন হয়, এদের পরে যদি অফ না থাকে তাহলে তখন এরা অ্যাডজেক্টিভ হয়। তো এখানে আমরা কি করব, 3 যেহেতু আছে তাই এখানে আমাদের নিদার অফ হবে না, এখানে হবে কি হবে, সঠিক অ্যান্সারটা নান অফ হবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হলো, এ দাগ হলো আমাদের অ্যান্সার। পরে দেখে নেব, দ্য পেশেন্ট ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বহুবার পরীক্ষায় দেওয়া আছে, রিপিট করে। সেটা কি, বিফোর কথা যখন থাকে, আমি বলেছিলাম আগের ভিডিওতে, বিফোর কথা থাকলে বিফোর আগে হবে কি, হ্যাড ভিতরি করতে হবে। কী করতে হবে, হ্যাড ভিতরি, যদি না থাকে তাহলে অংশে ভুল হবে। আর বিফোরে পরে দেখো ডক্টর লেখা আছে, ডক্টর কী লেখা আছে, এখানে কেম কথা বলা আছে, তাই না, ডক্টর কিন্তু কেম লেখা আছে, তা ঠিকই আছে, এখানে ভিটু আছে, ভিটুই থাকে। অর্থাৎ বিফোর যখন থাকবে তখন আমরা দেখবো যে বিফোর থাকলে বিফোরের আগের অংশ হবে হচ্ছে হ্যাড ভিতরি এবং বিফোরের পরের অংশ হবে ভিটু। সেটা করা আছে, দ্বিতীয়টা করা আছে কিন্তু প্রথমটা করা নেই, অর্থাৎ আমাদের কিন্তু সঠিক অ্যান্সারটা হবে এ দাগ, অর্থাৎ এখানে হ্যাড ভিতরি হলে এটা ঠিক হতো। যাই হোক, অ্যান্সারটা বুঝতে পেরেছি যে বিফোরের আগে হ্যাড ভিতরি এবং আফটার থাকলে কিন্তু ঠিক উল্টো হবে। আফটার থাকলে আফটারের পরের অংশ হবে হচ্ছে হ্যাড ভিতরি এবং আফটারের আগে অংশ হবে ভিটু, জাস্ট রিভার্স হবে, ভাইস ভার্সা। এটা কিন্তু খাতায় লিখে রাখবে। এবার আমরা পরেরটা দেখে নেব, দ্য জুরি ইজ ডিভাইডেড অন দ্য ইস্যু। দেখতে পাচ্ছ আগে নিয়মটা আগে আমরা শিখেছি, দ্য জুরি ইজ ডিভাইডেড, অর্থাৎ ডিভাইডেড কথাটা যখনই থাকবে, যখন দেখবে ডিভাইডেড কথাটা আছে সেখানে দুটো জিনিস সবসময় লক্ষ্য করবে। ডিভাইডেড পরে এই জায়গাটায় যে অন দ্য ইস্যু, এই জায়গাটায়, অর্থাৎ এটা ন্যাচারালি সি পার্টের মধ্যে পড়ে, এখানে যদি ইটস কথা থাকে তাহলে জুরিটা সিঙ্গুলার রূপে থাকবে। ঠিক আছে, তখন ভাবটা সিঙ্গুলার হবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেখা যায় এই অন দ্য ইস্যু এই লাইনটায়, এবারে এই সেন্টেন্সের এই জায়গাটায় THEIR আছে, দেয়ার আছে, বা ইটস বা দেয়ারের একটাও নেই, তখন বুঝতে হবে ডিভাইডেড মানে হচ্ছে তারা পৃথক হয়েছে, টপিকটার উপরে বা ওই বিষয়টার উপরে কেন্দ্র করে তারা পৃথক হয়ে গেছে। যখনই পৃথক হয় তখন তারা ভিন্ন ভিন্ন ওপিনিয়ন বা মতামত দেয়, সেক্ষেত্রে জুরি অর্থাৎ বিচারক মণ্ডলী তারা ভিন্ন ভিন্নভাবে এখানে কিন্তু প্রেজেন্ট করছে। সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ভাবটা কিন্তু অবশ্যই প্লুরাল রূপে নেব, অর্থাৎ বিচারক মণ্ডলী একটা কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও, অর্থাৎ কালেকটিভ নাউনের যে বৈশিষ্ট্য, যে কালেকটিভ নাউন হলেই সেটা ভাব সিঙ্গুলার হয়, এখান থেকে কিন্তু সেটা কিন্তু ব্রেক করছে নিয়মটা, অর্থাৎ তারা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছে। তাই এখানে আমাদের ভুলটা কোথায় হবে, বি দাগে ভুলটা হবে, অর্থাৎ আমরা এখানে ইজ নেব না, নেব কি আর নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরেরটা যাই, হ্যাজ বোথ অফ ইউ বিন টু কলকাতা। দেখো এখানে কি আছে, বোথ অফ ইউ আছে না, বোথ অফ ইউ, তাহলে হ্যাজ দিয়ে শুরু হয়েছে মানে কি, এই বাক্যটা কোশ্চেনবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যে আর সবসময় সাহায্যকরী ভাবতে শুরু হয়। তাহলে বোথ অফ ইউ হ্যাজ বিন, যদি এটাকে আমরা অ্যাসার্টিভ বাক্যে অর্থাৎ সাধারণ বাক্যের মতো লিখি তাহলে কী হবে, তাহলে লিখবো, শুরু করবে কী দিয়ে, যে বোথ অফ ইউ হ্যাভ বিন। আমরা প্রশ্ন যেটা আছে সেটা দিয়ে করি, আমরা হ্যাভ বিনটা পরে করছি।
হ্যাজ বিন দিয়ে করি, হ্যাজ বিন, ঠিক আছে। এবার দেখো ইউ থাকলে তার ভার্ব কিন্তু কখনো হ্যাজ হয় না, ইউ থাকলে তার ভার্ব কিন্তু সবসময় হ্যাভ হয়, কারণ ইউ সেকেন্ড পার্সন আর ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসে। তাই এখানে যে হ্যাজ দিয়ে শুরু আছে এই হ্যাজটা কিন্তু পুরো একটা ভুল আছে। তাহলে এখানে কি করতে হবে, এখানে আমাদের অ্যান্সারটা হবে এ দাগ, অর্থাৎ এখানে হ্যাজের জায়গায় কী হবে, হ্যাভ হবে। অর্থাৎ আমরা যখন প্রশ্নমতো বাক্যে এরকম কোনো ভার্ব দেখবো, সাহায্যকারী ভার্ব দেখবো, তারপরে সাবজেক্টটা, তো সাবজেক্টের ঘরটা ঠিক তারপরে থাকে, সেই সাবজেক্টটা কোন রূপের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তাহলেই ভাবটা সিঙ্গুলার হবে, বাদ বাকি ক্ষেত্রে সব ক্ষেত্রে প্লুরাল হবে। 33 দেখ পড়ে নিই, মাই কম্পানিয়ন্স অ্যাজ ওয়েল অ্যাজ আই ওয়াজ নাইসলি এন্টারটেইনড। তো সেই অ্যাজ ওয়েল অ্যাজের নিয়ম, অ্যাজ ওয়েল থাকলে কী বলেছি, অ্যাজ ওয়েল অ্যাজের আগে যে সাবজেক্ট থাকে তাকে দেখে ভাবটা বসবে। এখানে যে ওয়াজ নামক যে ভাবটা দেখতে পাচ্ছি, প্রথম যে ভাবটা, সেই ভাবটা কিন্তু আইকে দেখে বসে আছে। তাহলে কম্পানিয়ন্স মানে কি, সঙ্গী সাথী অনেক, একের বেশি, কম্পানিয়ন্স এস যুক্ত করে একের বেশি, তাহলে এখানে ভাবটা কী হবে, এখানে ভাবটা হবে অয়ার। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজের নিয়মটা কিন্তু আমরা শিখতে পেলাম। এই অ্যাজ ওয়েল অ্যাজের নিয়মটা কিন্তু অনেকবার পরীক্ষা দিয়েছে বা দেয়, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আগে যে সাবজেক্ট থাকবে তাকে দেখেই কিন্তু ভাবটা বসবে, অর্থাৎ প্রথম ভাবটা অ্যাজ ওয়েল অ্যাজের আগে সাবজেক্ট দেখেই বসবে। পরেরটা আমরা দেখে নিই, আই হ্যাভ কাম টু নো দ্যাট দ্য কনফারেন্স ওয়াজ আনঅ্যানিমাস ইন দেয়ার ডিসিশন। কনফারেন্স একটা কালেকটিভ নাউন, আগেই বলেছি যে কালেকটিভ নাউন সিঙ্গুলার ভাব নেয়, তাই কালেকটিভ নাউন সিঙ্গুলার ভাব নেয়, সেটা কি ওয়াজ নিয়েছে। তারপরে আরও একটা শব্দ দিয়েছে, যেটা শব্দের দ্বারা, যে শব্দের দ্বারা আমরা একদম পুরো কনফার্ম হব যে কনফারেন্স শব্দটা কিন্তু সিঙ্গুলার রূপে আছে। সেটা কি না, আনঅ্যানিমাস। আনঅ্যানিমাস মানে কি, সবাই মিলে একসাথে। তাহলে এখানে এই যে প্রোনাউনটা বসেছে দেয়ার, এই ব্যাপারটা কিন্তু তাহলে কিন্তু আগের এই জুরির নিয়মের সাথে কিন্তু খাটছে না, জুরির নিয়মের সাথে কিন্তু খাটছে না। কারণ এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুটো শব্দ, কনফারেন্সের পরে ভার্ব এবং তারপরে একটা অ্যাডজেক্টিভ, এই শব্দ দুটো কিন্তু পুরো নির্দিষ্ট করে দিচ্ছে যে কনফারেন্সটা কিন্তু সিঙ্গুলার রূপে আছে, অর্থাৎ তারা ঐক্যবদ্ধভাবে ডিসিশানটা সম্মতি দিয়েছে, এরকম কিছু। তো এই জায়গাটায় এই দেয়ারটা কিন্তু পরবর্তীকালে এসছে, অর্থাৎ এই আনঅ্যানিমাসের পরে কিন্তু দেয়ার এসছে, তাই দেয়ারের ব্যবহারটা কিন্তু এখানে ভুল হয়েছে। তাহলে এখানে কী হবে, তাহলে কী হবে, কালেকটিভ নাউন যখন সিঙ্গুলার হয় তখন তাদের প্রোনাউন হয় কি ইটস, আর প্লুরাল হলে হবে দেয়ার। তাহলে এখানে সঠিক ব্যাপারটা কোনটা হবে, দেয়ারের জায়গায় ইটস হবে, অর্থাৎ আমাদের সি পার্টে ভুল আছে। তাহলে কালেকটিভ নাউনের এই সেন্সটা কিন্তু মাথায় রাখবে যে কোন শব্দগুলোর দ্বারা তারা রিপ্রেজেন্ট করে সিঙ্গুলার, কোনটা প্লুরাল, এটা কিন্তু একটু বোঝার চেষ্টা করবে। পরেরটা দেখে নিই, মেনি এ ব্যাটেল ওয়ার ফট অন দ্য সয়েল অফ ইন্ডিয়া। মেনি এ, এই টার্মটা একদম পুরো মাথায় গেঁথে ফেলো। মেনি এ দিয়ে যখনই থাকবে, তারপরে নাউন, এই যে ব্যাটেল নামও যে নাউনটা দেখতে পাচ্ছ, এখানে যে কোনো নাউন, সে এবং তার পরবর্তী ভার্ব, ঠিক তার পরে যে ভাবটা আছে, এই দুটো জায়গায় সবসময় কিন্তু সিঙ্গুলার হবে, এটা মুখস্থ করবে। অর্থাৎ আমরা কি করব, আমরা লিখে নেব যে মেনি এর পরে সবসময় সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভাব হবে। তো সাবজেক্টটাও কিন্তু অনেক সময় প্লুরাল দিতে পারে, ভার্বটা সিঙ্গুলার দিতে পারে, এরকম হতে পারে। তবে আমরা সাবজেক্টটাকে আগে দেখব, তারপরে আমরা ভার্ব ডট যাবো, আগে ভার্ব তারপরে সাবজেক্ট দেখবো না, সাবজেক্টের পরে ভাবটা আসে। আর ঠিক তার রিভার্স একটা আছে, রিভার্স কি, এ মেনি হলে, যেই এ মেনি হবে তখন কিন্তু সাবজেক্ট এবং ভার্ব উভয় কিন্তু প্লুরাল হবে, সেটা কিন্তু লিখে রাখবে। অর্থাৎ এ মেনির পরে সাবজেক্টটা কী হবে, প্লুরাল, ভাবটা প্লুরাল। দেখো সাবজেক্টের ঠিক পূর্বে কে বসে আছে, মেনি, মেনি মানে কি, সেটা প্লুরাল সেন্স। আর এখানে ব্যাটেলের পূর্বে কে বসে আছে, আর্টিকেল এ, এইটা দেখে মনে রাখবে যে মানে এ মেনি থাকলে কী হয়, আর মেনিয়ে থাকলে কী হয়। মেনিয়ে থাকলে সিঙ্গুলার হবে না, কেন প্লুরাল হবে না, কেন সিঙ্গুলার হবে, ওই এটার জন্য হচ্ছে সিঙ্গুলার হচ্ছে, এদিকে মেনির জন্য এটা প্লুরাল হচ্ছে। জাস্ট এইটুকুনি মনে রাখো, তাতে তোমাদের কিন্তু এর উপর যে রুলসটা কিন্তু সেটা কিন্তু মনে থাকবে। পরেরটা দেখে নিই আমরা, ডু ইউ থিঙ্ক ইট ইজ ইজি টু পাস ইন দ্য এক্সামিনেশন। দেখো পাস মানে কি, পাস মানে হচ্ছে পরীক্ষায় পাস করা, তাই তো, পরীক্ষায় পাস করা। তো পাস নামক যে শব্দটার সাথে আমরা পরিচিত হচ্ছি, সেটা কিন্তু একটা ফ্রেজার ভার্ব আছে, সেটা কি না, গেট থ্রু। গেট থ্রু, এই গেট থ্রু মানে কিন্তু পাস, অর্থাৎ পাসের পরে কোনো প্রিপোজিশন থাকে না। পাস মানে যখন কোনো পরীক্ষায়, যখন এক্সামিনেশন পাস করবো, সেক্ষেত্রে পাসের পর কোনো প্রিপোজিশন বসবে না, অর্থাৎ পাস প্লাস সেই নাউনটা, যে নাউনটা এখানে এক্সামিনেশন হিসেবে দেখতে পাচ্ছি।
তাই এখানে আমাদের কোন অংশে ভুল হবে? এখানে আমাদের সি পার্টে ভুল হবে, অর্থাৎ এই যে ইন দিয়েছে, ইনটার কোনো প্রয়োজন নেই। সে কী পাস করেছে, না কী পাস করা সহজ, কী পাস করা, আর পাঁচটাকে যদি প্রশ্ন করি, কি হোয়াট ডে প্রশ্ন করি, তাহলে হোয়াট ডে প্রশ্ন করলে আমরা কী পাবো? এক্সামিনেশন পাবো। আর যেগুলো হোয়াট ডে প্রশ্ন করে, কোনো ভার্বকে যদি হোয়াট ডে প্রশ্ন করে তার অবজেক্ট হিসেবে কোনো নাউন বা নাউনকে পাই, তাহলে বুঝতে হবে যে সেখানে সেই ডুভাবটার কোনো প্রিপোজিশন লাগে না, যদি না সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না হয়। তো পাস তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, পাসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন নয়, কারণ পাসের পরে অনেক কিছু হতে পারে। এখানে পাস তো পরীক্ষা অর্থে, মানে পরীক্ষায় পাস করা অর্থে, তাই এখানে গেট থ্রু সেন্স আছে, তাই এটা হবে না। পরেরটা কী আছে? কলেরা ইজ রেজিং ইন দ্য সিটি ফর দ্য লাস্ট 3 months। তো সেই ফর বা সিন্সের নিয়ম, ফর বা সিন্স থাকলে কি হয়? ফর বা সিন্স থাকলে সেখানে কি হবে? হ্যাভ বিন বা হ্যাজ বিন, এটা মনে রাখবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন কখন ভার্বের সাথে আইএনজি করব? যদি এই প্রশ্ন যদি কন্টিনিউয়াস থাকে তাহলে সেটা হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি করতে হবে। যদি কন্টিনিউয়াস না থাকে, যদি পারফেক্ট সেন্সে থাকে, অর্থাৎ শুধু প্রেজেন্ট বা সিম্পল পাস্টটা, তখন এটাকে কিন্তু আমরা পারফেক্ট সেন্সে করব। তো আমাদের তাহলে কোন পার্টে ভুল হলো? আমাদের কিন্তু এ পার্টে ভুল হলো, অর্থাৎ ইজ রেজিং হবে না। এটা কি করতে হবে? কলেরা থার্ড পারসন, অর্থাৎ থার্ড পারসনের জন্য আমরা কিন্তু ব্যবহার করব হ্যাজ বিন রেজিং। পার্টে দেখে নিই, সুনার ইট ইজ ডান দ্য বেটার ইট ইজ। এটা হচ্ছে এই সুনার বেটার, এই কম্পারেটিভ ফর্মটার ইউজ করা হয়েছে কী সেন্সে? যত তত। যত তত বলে একটা ফর্ম আছে, সেই ফর্মটা কি? দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি ডট 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 দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি। অর্থাৎ দেখতে পাচ্ছি যে বেটারের পূর্বে দি রয়েছে, কিন্তু সুনারের পূর্বে কিন্তু দি বসানো নেই, তাই না? তাহলে সুনারের পূর্বে দি বসাতে হবে, নিয়মটাই তো দি থাকে, এদের সাথে সবসময় দি বসানো হয়। তাহলে সুনারের পূর্বে একটা দি লাগবে, অর্থাৎ আমাদের এ পার্টে ভুল আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু মনে রাখবে, এই সেকশনটা কিন্তু হয় প্রথম পার্টে দি থাকে না বা দ্বিতীয় পার্টে দি থাকে না। এখানে প্রথম পার্টে দি নেই, ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু দ্বিতীয় পার্টে, অর্থাৎ এই বেটারের জায়গায় কিন্তু দি থাকে না, সেটা কিন্তু খেয়াল করবে। পরে দেখি, ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট উই শ্যাল স্টার্ট আফটার দ্য ব্রেকফাস্ট। নিয়মটা কি? ব্রেকফাস্ট একটা মিল, অর্থাৎ আহারের একটা সময়। এই সময় আমরা যে খাবারটা খাই সকালের, ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের সাথে কী কী আছে? লাঞ্চ আছে, ডিনার আছে। এই 3 প্রকার খাবার যখন থাকবে, একটা সাপারও বলতে পারো, এই 3 প্রকার খাবারের কথা যখন উল্লেখ থাকবে, তাদের পূর্বে কোনো আর্টিকেল দি বা এ কিচ্ছু বসবে না, কোনো আর্টিকেল নেবে না, ঠিক আছে? কোনো এবার যদি কোনো জায়গায় নির্দিষ্ট কোনো ব্রেকফাস্টের কথা বলা হয়, যে অমুক জায়গায় অমুক উপলক্ষে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল দি বসবে, বা অমুক রেস্টুরেন্টে করতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু দি হবে। কিন্তু ন্যাচারাল ক্ষেত্রে যে আমরা ব্রেকফাস্ট ইউজ করি সকালের খাবার হিসেবে, সেক্ষেত্রে কিন্তু ব্রেকফাস্ট শব্দটার পূর্বে, ব্রেকফাস্ট বলে না, লাঞ্চের পূর্বে এবং যে ডিনার এবং সাপার বললাম তাদের পূর্বে কিন্তু আর্টিকেল দি বা আর্টিকেল যা থাকুক না কেন থাকলেই ভুল হবে। অর্থাৎ তোমরা এই ব্রেকফাস্ট কথাগুলো যেই থাকবে, দেখবে ওই জায়গায় কোনো আর্টিকেল আছে কিনা, ঠিক আছে? এটা এভাবে কিন্তু লিখে রাখবে। এবারে লাস্ট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের পর্বে। নট অনলি অল আদার স্টুডেন্টস বাট অলসো আই থিঙ্ক ইট টু বি রং। তো নট অনলি বাট অলসো নিয়মটা কি? নট অনলি থাকলে তারপরে কি বসে না, বাট অলসো বসে, সেটাই বসেছে, কোনো সমস্যা নেই। নট অনলি বাট অলসো একটা নাইদার নর এবং আইদার অরের মতন নিয়ম, অর্থাৎ বাট অলসোর পরে যে সাবজেক্ট থাকে তাকে দেখে পরবর্তী ভাবটা বসে। তো বাট অলসোর পরে এখানে কে আছে? আই তো আমরা জানি যে একটা আই প্রোনাউনটা সিঙ্গুলার হলেও সে কিন্তু সবসময় প্লুরাল ভার্ব নেয়। অর্থাৎ এখানে যে ডু ভাবটা বসে আছে থিঙ্ক, সে কিন্তু আয়ের উপযুক্ত ভার্ব, অর্থাৎ প্লুরাল রূপেই রয়েছে, মূল রূপেই আছে, কোনো এস বাই এস নেয়নি, তাহলে ঠিকই আছে। তাহলে এই বাক্যটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো অংশে ভুল নেই, অর্থাৎ এখানে কিন্তু অ্যান্সারটা হবে দি, ঠিক আছে? তাহলে নট অনলি আর বাট অলসো নিয়মটা আমরা জানতে পারলাম। নট অনলি আর বাট অলসো থাকলে নর বা অরের পরে যেমন করে সাবজেক্টকে দেখে আমরা ভার্ব বসাই, ঠিক তেমনিভাবে বাট অলসোর পরেও সাবজেক্টকে দেখে ভার্ব ঠিকঠাক করে বসেছে কিনা এটা দেখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা যে 40টা কোশ্চেন কভার করলাম প্রথম দিন থেকে, আরও 60টা কোশ্চেন বাকি আছে। আস্তে আস্তে আমরা প্রত্যেকটা টপিকে
আরও কয়েকটা ধাপে কয়েকটা পর্বে আমরা 20টা করে কোশ্চেন কিন্তু সলভ করবো। প্রত্যেকটা কোশ্চেন তোমরা লিখে নেবে এবং তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং শেয়ার করতে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। পরের ভিডিওতে আমরা আরও 20টা কোশ্চেন সলভ করব।